আসসালামু আলাইকুম সকলকে। আমি মাহমুদুল কবি বর্তমান শাস্ত্রী পল্লীতে পড়াশোনা করছি। তোমাদের কৃষি উৎসের জন্য গতবারে আমাদের বাইক সেশনে এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসছে। এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার থেকে আজকে আমরা কি কনসেপ্ট দেখবো এবং বিগত রিলেটেড প্রশ্ন এবং তার অল্টারনেটিভ কিছু প্রশ্ন এবং কনসেপ্টের সাথে আমরা সুন্দরভাবে অধ্যায়টা শেষ করবো আজকে, ঠিক আছে? তাহলে প্রথমে আজকে এই অধ্যায়ের শুরুতে কি আছে, কুলম্ব বল এবং চার্জ, ঠিক আছে? আমরা সবগুলো বেসিক গুলো একটু করে দেখে নিব, তারপর আমরা এই প্রশ্ন সলভ করব। তাহলে কুলম্ব বল F equal to কি 1/4 pi epsilon q1 q2 divided by d স্কয়ার। তাহলে এখানে এই পুরোটার মান হচ্ছে কি k q1 q2 divided by d স্কয়ার। তাহলে এখানে ইপসাইলন আবার কি, ইপসাইলন হচ্ছে আবার কি ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা তড়িৎ মাধ্যমে কি ভেদন যোগ্যতা, এর মান কত 8.85 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 12 নিউটন ইনভার্স মিটার ইনভার্স কুলম্ব স্কয়ার। তাহলে এখানে থেকে কি হচ্ছে আমার কি হচ্ছে আমার কুলম্ব ধ্রুবক, ঠিক আছে? এগুলো আমরা কি সকলে জানি। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কে এর একক, স্ট্যান্ডার্ড একক এবং এই কুলম্ব ধ্রুবকের ভেক্টর রূপ, এই তিনটে জিনিস আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। কি কি বললাম? তাহলে আমরা চলো এখানকার এককটা বের করা শিখি। তাহলে আমাদের লাগবে কি কে এর একক, তাহলে কে এর একক হলো কি f d স্কয়ার বাই q1 q2, f d স্কয়ার q1 q2। তাহলে আমরা কি এই কুলম্ব ধ্রুবকের একক লাগবে, কুলম্ব ধ্রুবকের একক বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে কি মিটার স্কয়ার, আর চার্জের একক হচ্ছে কি কুলম্ব স্কয়ার। তাহলে আমরা এককটা কি পাইলাম নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এখন দেখো আমার এই ইপসাইলন এককে আমি মনে রাখবো, মুখস্থ করব না, ঠিক আছে? তাহলে ইপসাইলন একক আমি কিভাবে বের করব? দেখো ইপসাইলন একক বের করার জন্য তাহলে k সমানুপাতিক 1/epsilon না, এই যে k ইকুয়াল টু যেটা হয় তাহলে পরস্পর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে k ইপসাইলনের একক কি হবে, k এর বিপরীত ইপসাইলনের একক k এর বিপরীত, ঠিক আছে? তাহলে ইপসাইলনের একক কি হবে এটার বিপরীত। তাহলে নিউটন ছিল নিউটন ইনভার্স, মিটার ছিল মিটার ইনভার্স 2, কুলম্ব ছিল কুলম্ব স্কয়ার। তাহলে আমার দুইটা প্রশ্ন হয়ে গেল যে কুলম্ব ধ্রুবকের একক, ইপসাইলনের একক। এখন আমার লাগবে হচ্ছে যে ভেক্টর, এই যে বল কুলম্ব বলটা এর হচ্ছে ভেক্টর রূপ। তাহলে দেখো আমরা এখন ভেক্টর রূপটা দেখব, কুলম্বের ভেক্টর রূপ। তাহলে বল ইকুয়াল আমরা কি জানি k q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার, মধ্যবিন্দু দূরত্ব r স্কয়ার নিলাম, এটা হচ্ছে কুলম্ব বল Fc। এখন যেহেতু এটা আমাকে একটা ভেক্টর আছে তাহলে এটা দ্বারা প্রকাশ করলাম। তাহলে k q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে k q1 q2 ডিভাইডেড বাই r কিউব r ভেক্টর। তাহলে এটা হচ্ছে কি কুলম্ব ভেক্টর। তাহলে কুলম্ব ভেক্টরের ভেক্টর রূপ হচ্ছে k q1 q2 ডিভাইডেড r কিউব বাই r স্কয়ার। এই তিনটা জিনিস আমি মনে রাখবো। তারপর আমার টপিক হচ্ছে এখন কি চার্জ, ঠিক আছে? তাহলে চার্জ ইকুয়াল টু কি হবে, চার্জ হচ্ছে প্রকৃতিতে চার্জ হচ্ছে সংরক্ষণ, যেমন কি ভরবেগ বা সবকিছু আমরা কি সংরক্ষণশীল না, কোনো কিছু শক্তি নষ্ট হয় না। এর চার্জ আমরা কি পূর্ণ সংখ্যার গুণিতক থাকে। চার্জ কখন মানে ধনাত্মক, ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে, সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তাহলে আমার চার্জ q ইকুয়াল টু কি হয়, চার্জ q ইকুয়াল টু হয় n e, এই যে পূর্ণ সংখ্যার গুণিতক হয় আমার কি চার্জটা, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমি মনে রাখবো, এখান থেকে আমি কি যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবো। চলো দেখি এখন আমার একটা প্রশ্ন কি দেওয়া আছে, লোহার নিউক্লিয়াসে অবস্থিত দুটি প্রোটন। তাহলে দুইটা প্রোটন দেওয়া আছে, দুইটা প্রোটন দেওয়া আছে। তাহলে প্রোটন দেওয়া থাকলে কি প্রোটনের
প্রোটনের চার্জ কি 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 প্রোটনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 9 পরস্পর ক্রিয়াশীল কত বল, তাহলে আমার কি বলের মান লাগবে F ইকুয়াল টু 1। তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, ডিসটেন্স D ইকুয়াল টু দেওয়া আছে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। আমাকে বলছে যে এই যে প্রোটন দুটো যে আমার কি মাঝখানে এত দূরত্ব আছে, এই বলটা কত, তাহলে এই বল ইকুয়াল টু কি হয়ে যাবে, বল ইকুয়াল টু হয়ে যাবে k q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে k, তাহলে দুইটা চার্জ কি প্রোটন, তাহলে 1.6 মানে দুইটা চার্জ হবে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 অল স্কয়ার, আর দূরত্ব আমার কি 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 অল স্কয়ার। তাহলে আমি কি এটা আর এটা কাটতে পারবো না, শুধু আমার কি থাকবে k, তাহলে k ইকুয়াল টু কত 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে আমার কি এটাই অ্যানসার, এত নিউটন। চলো পরের ম্যাথটা আমরা সলভ করি। কি বলছে, 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন প্রয়োজন। আগে আমাদের প্রশ্ন থেকে বুঝতে হবে যে কি দেওয়া আছে, 1 কুলম্ব চার্জ q ইকুয়াল টু কত দেওয়া আছে 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন প্রয়োজন। তাহলে n ইকুয়াল টু হোয়াট, ইলেকট্রন মানে কি, ইলেকট্রন মানে e এর চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 আমার চার্জ দেওয়া আছে। ইলেকট্রন মানে কি, চার্জ জানা আছে, তাহলে আমি সূত্র কি জানি, সূত্র জানি q ইকুয়াল টু m e, আমাকে এই m বের করতে হবে, n ইকুয়াল টু q বাই e। এখানে চার্জের মান 1, ইলেকট্রন মান 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। এইটুকু আমরা সবাই পারি, সবচেয়ে বড় ভেজাল হচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেশন, সবচেয়ে বেশি ঝামেলা হয়। তাহলে দেখো আমি এখানে ক্যালকুলেশনটা কিভাবে করব। তাহলে 1 বাই 1.6, তাহলে এই 10 ইনভার্স 19 টাকে আমি উপরে বাড়াই দিলাম 10 ইনভার্স 19। তাহলে দেখো 1 16 বাই 10 ইনটু 10 টু দি পাওয়ার 19, ঠিক আছে। তাহলে এই 10টা উপরে চলে যাবে, তাহলে 10 ইনটু 10 ইনভার্স 19 ডিভাইডেড বাই কত 16। এখন আমার কি 16 ভাগ হচ্ছে কত 10, তাহলে 10 কে 16 দিয়ে ভাগ করে তাহলে পয়েন্ট একটা নিব, পয়েন্টের জন্য কি দশমিক, তাহলে 16 6 হচ্ছে কি 96, তাহলে হচ্ছে 6 থাকে 40, তাহলে 16 দিয়ে 32 থাকে কত 8 80, তাহলে 16 পাশে 80। তাহলে আবার এটা কাটাকাটি করলে কত থাকবে 0.625 10 টু দি পাওয়ার 19। তাহলে আমার কি এখন দশমিক করে এক আগা দিতে পারি, তাহলে 6.25 10 টু দি পাওয়ার 18। তাহলে দেখো হ্যান্ড ক্যালকুলেশনটা আমি কত ইজিলি করে ফেলতে পারতেছি। তারপরে এখন আমার কনসেপ্ট কি, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি, 1 কুলম্ব পরক চার্জের জন্য যে আমার যে প্রাবল্যটা দিকটা নির্দেশ করে সেটা হচ্ছে আমার কি প্রাবল্য। তাহলে কি প্লাস 1 কুলম্ব পরক চার্জের জন্য যে আমার ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। দেখো আমরা কি চিত্রের মাধ্যমে দেখি, গাণিতিক চিত্রের মাধ্যমে। এখানে যদি আমার একটা প্লাস চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ নিলাম, তাহলে পজিটিভ পজিটিভ কি পরস্পর কি বিকর্ষণ করবে। তাহলে এইদিকে যদি বলটা কাজ করতেছে, পরস্পর দুই দিকে বল কাজ করতেছে, তাহলে তড়িৎ প্রাবল্য কি বলের দিকে হবে। যখন আমাকে পজিটিভ, এর বলের দিক হচ্ছে তাহলে হচ্ছে যেদিকে আমার কি পজিটিভের জন্য যেদিকে বল কাজ করবে সেদিকে প্রাবল্য কাজ করবে, যেদিকে বল করবে সেদিকে বল। এখন যদি আমার চার্জটা কি হয়, এখানে কি পজিটিভ চার্জ আর একটা কি নেগেটিভ চার্জ দিলাম, তাহলে কি পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এক বল এদিকে, আর তড়িৎ প্রাবল্য আমার কি ঠিক বিপরীতে কাজ করবে, বিপরীত হচ্ছে ই এর দিকটা হবে। তাহলে তড়িৎ প্রাবল্য কি 1 কুলম্ব চার্জের উপর যে পরিমাণ বল কাজ করে সেটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু কি F বাই Q। 1 কুলম্ব চার্জের উপর যে পরিমাণ বল কাজ করে সেটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য।
এখন আমাদের তড়িৎ প্রাবল্য যদি আমরা দুইটা বিন্দুর মধ্যে থাকে, দুইটা ধরো এখানে একটা প্লাস Q1 চার্জ, এখানে একটা প্লাস Q2 চার্জ, কোথায় এই দুইটা চার্জের কোথায় আমরা একটা তৃতীয় যদি চার্জ মানে প্লাস 1 কুলম্ব চার্জ রাখি, তাহলে তীব্রতা আমার তড়িৎ তীব্রতা শূন্য হবে। মনে করো এইখানে একটা কি প্লাস 1 কুলম্ব চার্জ রাখলাম, এখন এটা থেকে কত দূরত্বে এবং এটা থেকে কত দূরত্বে আমার কি নিরপেক্ষ, তাহলে এটা ধরলাম x, পুরোটা আমার দূরত্ব কত r, তাহলে এটির দূরত্ব কত হবে r মাইনাস x। তাহলে যেহেতু কি সমান বলছে তাহলে E1 ইকুয়াল টু E2, তাহলে তড়িৎ তীব্রতা E ইকুয়াল টু আমরা কি জানি, E ইকুয়াল টু জানি 1 বাই 4 পাই ইপসাইলন নট q বাই r স্কয়ার। তাহলে এই চার্জে এই দুটো চার্জের মধ্যে তড়িৎ প্রবাহ কি হবে, এই যে দুটোই তো কমন, তাহলে q1 ডিভাইডেড বাই x স্কয়ার, আর এটার জন্য কি হবে q2 ডিভাইডেড বাই r মাইনাস x হোল স্কয়ার। এখন সেম যদি আমার একটা কি পজিটিভ চার্জ হয়, এটা মনে করো আমার কি q1 আর এটা কি মাইনাস q, দুইটা চার্জ, ঠিক আছে। এখন এখানে ধরে নিলাম q2 গ্রেটার দ্যান q1, তাহলে এই দুটো চার্জের মধ্যে কোথায় একটা 1 কুলম্ব চার্জ রাখলে এদের মধ্যে তীব্রতা শূন্য অনুভব করবে, তাহলে এটার মধ্যে যার মানটা কি পরম মান মডুলাসের মান আমাদের যার কম হবে তার থেকে আসবে, ধরে নিলাম এর মানটা কম, তাহলে এখান থেকে x দূরত্বে প্লাস 1 কুলম্বটা আমি স্থাপন করলে এরা দুজনে তড়িৎ নিরপেক্ষতা অর্জন করবে, তাহলে এটা x, তাহলে এটা হচ্ছে r, তাহলে এই পুরোটা কত r প্লাস x। তাহলে এটার জন্য আমার কি তড়িৎ তীব্রতা কি হবে সেম E1 ইকুয়াল টু কি E2, তাহলে কি q1 x স্কয়ার q2 r প্লাস x হোল স্কয়ার। তাহলে আমরা কি এই দুইটা মনে রাখবো, আমার কোনো সূত্র শর্টকাট কিছু মনে রাখতে না, আমি জাস্ট এইটুকু মনে রাখবো, তারপর আমাকে এই ভ্যালুগুলো দেওয়া থাকে, জাস্ট আমি সিম্পল ক্যালকুলেশন করে মানটা বের করব, ঠিক আছে। চলো এখন আমরা দেখি আমাদের কি বলছে 0.2 ভরের একটি 16 ভোল্ট এত চার্জে চার্জিত 16 ভোল্টটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হয়। তাহলে আমাকে কি বের করতে বলছে E ইকুয়াল টু ওয়াট, তড়িৎ ক্ষেত্রের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমার কি দেওয়া আছে R ইকুয়াল টু দেওয়া আছে 0.002 কেজি, তারপর কি চার্জের মান দেওয়া আছে Q দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম্ব। অভিকর্ষীয় ক্ষেত্রে, তাহলে অভিকর্ষীয় ক্ষেত্রে বলি G ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমার লাগবে তড়িৎ প্রবাহ কি, আমরা কি জানি E ইকুয়াল টু F বাই Q, আবার বল ইকুয়াল টু কি M G Q, তাহলে আমার কি M এর মান দেওয়া আছে 0.002, G এর মান কত 9.8, নিচে কি 10 ইনভার্স মাইনাস 4, তাহলে 2 ইনটু 10 ইনভার্স মাইনাস 3, আমি কি সাইন্টিফিক আকারে লিখলাম 9.8, 10 টু দি পাওয়ার 4 টাকে আমি উপরে পাঠিয়ে দিলাম 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে 9.8 কে 2 দিয়ে গুণ দিলে কত হবে 19.6, তাহলে চারটা থেকে একটা গেলে 10, তাহলে হচ্ছে 196 নিউটন কুলম্ব ইনভার্স। তাহলে এত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন আমার হবে। তারপরে চলে যায় আমাদের কি এগ্রিকালচার 22-23 সেশনে আসছিল, 22-23 সেশনে আসছিল। দেখো সেম টপিক আমার মূল বই থেকে সবগুলো টপিক আসছিল, মূল বইয়ের বাইরে কোনো কনসেপ্ট আসে না। মূল বইয়ের আগের কনসেপ্টে আমার কি এম এর মান দেওয়া আছে, এম এর মান 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভরের 16 বল, তাহলে 16 বল চার্জের মান দেওয়া ছিল 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম্ব। বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, তাহলে কি E ইকুয়াল টু ওয়াট। আগের একটা যেটা করেছি এটা আমরা বই থেকে করেছি,
ঠিক সব আমাদের আসছিল, এটা পুরো বইয়ের ডাটাটা চেঞ্জ করে দিয়ে জাস্ট আসছিল। তাহলে এটা কি হোমওয়ার্ক থাকলো। সেম টাইপ নাম্বার E ইকুয়াল টু তাহলে কি F বাই Q, তারপর এখানে M ইকুয়াল টু কি mg বাই Q। তাহলে এটা করব বাসায়। এখন হচ্ছে আমাকে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা ইকুয়াল টু কি জানি, আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইকুয়াল টু হচ্ছে Q বাই A। একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ সংরক্ষণ করে সেটা আছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এখন A ইকুয়াল টু হচ্ছে কি আবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আবার পাই 4 পাই r স্কয়ার। তাহলে আমি এখানে কি Q ইকুয়াল টু কি লিখতে পারবো 4 পাই r স্কয়ার। তাহলে আধারের তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু এটা মনে রাখবো সিগমা ইকুয়াল টু Q বাই A, আর আবার কি Q ইকুয়াল টু কি 4 পাই স্কয়ার। চলো আমরা এটাতে একটা ম্যাথ সলভ করি। আমার কি বলছে একটি গোলকের মোট চার্জ Q এর মান দেওয়া আছে কত 12 কুলম্ব এবং ব্যাসার্ধ r ইকুয়াল টু দেওয়া আছে 300 সেন্টিমিটার। তাহলে কি 3 মিটার বলছে তলমাত্রিক ঘনত্ব কত, তাহলে সিগমা ইকুয়াল টু হোয়াট, তাহলে সিগমা ইকুয়াল টু কি হবে, তাহলে সিগমা ইকুয়াল টু জানি আমরা কি Q বাই 4 পাই r স্কয়ার। তাহলে Q এর মান দেওয়া আছে কত 12, 4 পাই এর মান 3.14 16, আর r এর মান দেওয়া আছে কত 3 এর উপর স্কয়ার। এখন MCQ টা আমরা কি আসবে MCQ তে আসবে, তাহলে আমরা হ্যান্ড ক্যালকুলেশনটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন দেখব হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব। তো 3 আর 4 গুণ করলে কত 12, তার মানে কি আমি এইটা আর এই পুরো জিনিসটাকে কাটে দিতে পারি না, তাহলে আমার শুধু কি থাকবে 1/9। তাহলে এখন ভাগ আমার কত হবে 1, তাহলে 1 দিয়ে ভাগ দিলে একটা দশমিক নিব 0, তাহলে 9 একে 9, আবার কি 1 আবার একটা 0 নিতে হবে, তাহলে কি 9 একে তাহলে কি 0.11, ঠিক আছে। তাহলে এটা দেখো কি হবে চার্জের একক কি কুলম্ব আর ব্যাসার্ধের একক কি মিটার ইনভার্স 2। তাহলে আধানের ঘনত্ব কত, মানে আধানের তলমাত্রিক ঘনত্বের একক যদি আমার কি আসে এমসিকিউ সাথে আমার কি এককগুলো লাগবে, তাহলে কি আমরা এককটা কি হবে Q বাই r স্কয়ার, তাহলে কি কুলম্ব মিটার ইনভার্স 2। এরপরে আমরা দেখো কি বলছে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটি 20 কুলম্ব চার্জের মধ্যে একটি সরলরেখার তৃতীয় 15 কুলম্ব চার্জ বসানো হলো। তাহলে প্রথম চার্জে কত দূরত্বে তৃতীয় চার্জ বসালে ইহার উপর লব্ধি বল শূন্য হবে। আমাকে এই প্রশ্নটা করার জন্য আগে চিত্রটা সুন্দর করে ফিগার করতে হবে। আমি যদি চিত্রটা সুন্দর করে ফিগার করতে পারি তাহলে আমার ম্যাথটা অনেক সহজে সলভ হয়ে যাবে। আমাকে কি বলছে দেখো যে একটা সরলরেখা মধ্যবর্তী দূরত্ব কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দেওয়া আছে, বলছে যে দুটি চার্জ, তাহলে এখানে একটা কি 20 কুলম্ব চার্জ আছে, এই প্রান্তে একটা কি 20 কুলম্ব চার্জ আছে। তাহলে 20 কুলম্ব চার্জের তৃতীয় একটি 15 কুলম্ব চার্জ বসানো হলো। তাহলে মাঝখানে মনে করো যে কোনো একটা জায়গায় প্লাস 15 কুলম্ব চার্জ বসানো হলো। এখন বলছে প্রথম চার্জ হলে কত দূরত্বে তৃতীয় চার্জ বসালে ইয়ার উপর লব্ধি বল শূন্য হবে, যে দুইজনের সমান পরিমাণ বল অনুভব করবে। প্রথম চার্জ হলে কত দূরত্বে, এখন দেখো দুইটা আমার সমচার্জ হয়ে গেলে তাহলে মধ্যবিন্দুতে তারা রাখলে যে দুইজনের সমান শক্তির অধিকারী, তাহলে মধ্যে রাখলে কি দুইজনের সমান বল প্রয়োগ করবে, তাহলে কি নড়াচড়া করবে না। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত 10/2, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে প্রথম বিন্দু থেকে 5, দ্বিতীয়টা থেকে 5, ঠিক আছে। তাহলে 5 সেন্টিমিটার দূরে যদি আমি 15 কুলম্ব চার্জকে রাখি তাহলে দুইজনেই কোনো বল অনুভব করবে না, তাদের লব্ধি বল শূন্য হবে, ঠিক আছে। তাহলে অ্যানসার আমার কত হবে 5 সেন্টিমিটার। দেখো প্রশ্ন কত বড় আর সলভ কত ছোট। এরপর আমরা হচ্ছে কি তড়িৎ বিভব। আচ্ছা এরপর হচ্ছে আমার কি তড়িৎ বিভব। তড়িৎ বিভব থেকে আমাকে তিনটা সূত্র লাগবে। তড়িৎ বিভব ইকুয়াল V ইকুয়াল টু লাগবে আমার কি W বাই Q। আসলে এটা কি যে তড়িৎ বিভবটা কি, যে আমরা একটা তড়িৎ ক্ষেত্রটা সবার একটা সিস্টেম বা ক্ষেত্র থাকে, যে অসীম হতে কি 1 কুলম্ব একটা চার্জ যদি আমি তড়িৎ ক্ষেত্রে আনবো তাহলে আমাদের কাজ করতে হবে না। এই কাজটা করার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটা হচ্ছে তড়িৎ বিভব, যে 1 কুলম্ব চার্জকে তড়িৎ
অসীম কোনো বিন্দু থেকে নিয়ে আসতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি তড়িৎ বিভব। তারপরে v ইকুয়াল টু আমরা কি জানি 4 পাই ইপসাইলন কিউ বাই আর। এখন গোলাকার পরিবাহীর জন্য আমার কি তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ পরিবাহীর হিসাবটা খুব সুন্দর করে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি এটা ব্যাসার্ধ না, এটা হচ্ছে ব্যাসার্ধ r1। মনে করো এই পয়েন্টে আমরা কি এইখান থেকে এই পয়েন্টে আমার কি হবে যে বিভবের মানটা, এখানে কোনো বিভব সবসময় কি আমার পৃষ্ঠে থাকে, পৃষ্ঠে বিভব থাকবে। আর আমাদের কেন্দ্র আছে, কেন্দ্রে প্রাবল্য 0, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। এরপর আমার কি যে একটা আছে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, সেটা আমরা পরে দেখব। তাহলে এরপর আমরা এই দুটো ম্যাথ দিয়ে আমরা এখন সলভ করব। পরে একটা এমসিকিউ কি বলছে, প্রতিটি 220 ভোল্ট চার্জিত সম আকারের। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমি কি বই আছে, আবার এই ম্যাথটা আমাকে ফোটার বৃষ্টির ম্যাথ দিয়ে আমার যেহেতু কতবার আমার 3 টাইম থেকে আসলে এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখব একটা ক্লিয়ার করব। এখন কি বলছে যে প্রতিটি 220 ভোল্ট, তাহলে ভোল্ট দেওয়া আছে, বিভব দেওয়া আছে কত 220 ভোল্ট চার্জিত সম আকারে প্রতিটি ছোট আকারের মিলিত হয়ে বড় ফোঁটায় পরিণত হয়। ফোঁটাকে মিলিত করে একটি বড় ফোঁটায়, সেখানে মিসিং আছে 8টি বড় ফোঁটায় পরিণত করা হলো। তাহলে দেখো ছোট ছোট বাকি এই প্রশ্নটা সলভ করব। কি বলছে, প্রতিটি 20 ভোল্ট চার্জিত সম আকারে প্রতিটি ফোঁটাকে মিলিত করে 8টি বড় ফোঁটায় পরিণত করা হলো। বড় ফোঁটার বিভব কত? তাহলে দেওয়া আছে কি v = 220 ভোল্ট। তাহলে ছোট ছোট ফোঁটার আয়তন v1 = কি হবে 4/3 পাই ছোট হাতের r হোল কিউব, আর বড় ফোঁটার আয়তন হবে 4/3 পাই বড় হাতের হোল কিউব। এখন আমার কন্ডিশনটা কি দেওয়া আছে যে 8টা ছোট ছোট ফোঁটা মিলে কি একটা বড় ফোঁটা গঠিত হয়েছে। তাহলে শর্ত মতে কি, শর্ত মতে v2 = 8v1। তাহলে v2 কত 4/3 পাই r কিউব = 8 4/3 পাই r কিউব। তাহলে এখন দেখো এখান থেকে আমার কি কাটা যাবে, এটা কাটা যায়। তাহলে কি থাকে r কিউব = 8 r কিউব। তাহলে r কিউব কি 2 কে কি লিখতে পারবো 2r হোল কিউব। তাহলে 2 এর উপর কিউব করলে 8, তাহলে কিউব কাটা, তাহলে r কত পাই না 2r। তাহলে এখন আমরা কি বের করতে হবে যে বড় ফোঁটার বিভব। তাহলে বড় ফোঁটার বিভব তাহলে এখন আমরা কি বের করতে হবে বড় ফোঁটার বিভব। তাহলে যেহেতু প্রথম ছোট ছোট যে ফোঁটাগুলো ছিল এটা চার্জ কি ছিল ছোট হাতের কিউব, তাহলে বড় ফোঁটাটার চার্জ কি হবে বড় হাতের কিউব। তাহলে আরেকটা কন্ডিশন আমরা কি লিখতে পারবো q = কি 8 ছোট হাতের কিউব। আবার আমরা ধারকত্ব থেকে কি জানি, ধারকত্ব c = q/v। আমরা সামনে ধারকত্ব দেখব, ঠিক আছে? তাহলে দেখো তাহলে q = আমরা কি লিখতে পারবো v1 c1 8 v2 c2। তাহলে আমার তো ধারকত্ব দেওয়া নেই, তাহলে আমরা ধারকত্ব দেখব যে গোলাকার পরিবাহী ধারকত্ব, গোলাকার পরিবাহী ধারকত্ব c = তাহলে দেখো ছোট ফোঁটার চার্জ ইকুয়াল টু বড় ফোঁটার চার্জ। তাহলে বড় ফোঁটার চার্জ q = ছোট ফোঁটার 8টা চার্জ। তাহলে q = ছোট ফোঁটার 8 গুণ। তাহলে এটা কি v1 c1 8 v2 c2। তাহলে এখান থেকে v1 4 পাই ইপসাইলন r equal to 8 v2 4 পাই ইপসাইলন r। তাহলে এখান থেকে ইপসাইলন আর ইপসাইলন r কাটা যায়,
তাহলে কি আমার বড় কোটার বিয়োগ লাগবে, বড় কোটার বিয়োগ বিয়োগ v1 এর v2 ধরছি, ঠিক আছে? তাহলে v1 8 v2 r ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতে r। এখন দেখো কি আছে, 8 v2 এর মান দেওয়া আছে কি 220 ভোল্ট, ছোট হাতের r এর মান দেওয়া নাই, তাহলে বড় হাতের r কি পাইছিলাম 2r, তাহলে 2r, তাহলে r আর কাটা গেলে 2 2 4, তাহলে 22 2 880 ভোল্ট। তাহলে বড় কোটার ভোল্ট কত 880 ভোল্ট। বুঝতে পারছেন একটা? তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এখন ছিল কি তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক ছিল E বিভব পার্থক্য VA VB ডিভাইডেড বাই R। তাহলে এটাকে আমি কি V বাই R V বাই R লিখতে পারি। এখন ক্যালকুলাস আকারে, যেমন কি ক্যালকুলাস আকারে বলে, ক্যালকুলাস হচ্ছে ডেল E ইকুয়াল টু কি মাইনাস ডেল V বাই ডেল আর। এই মাইনাসটা কেন বসাচ্ছে, যেমন ঋণাত্মক একটা যে বিপরীতে বলের বিপরীতে নিয়ে আসলে এটা মাইনাস আর। তাহলে এখানে আমি কি v এর যদি একটা ফাংশন দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমি কি r টা বের করতে পারবো না। এখন আমাকে সাপোজ e এর মান না বলে কি e এর ভ্যালু দেওয়া আছে, মনে করো e এর ভ্যালু দেওয়া আছে v ইকুয়াল টু বের করতে হবে, তখন কি করব, এখন এই বিভবকে ব্যাসার্ধের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যদি তড়িৎ প্রাবল্য পাই, তাহলে আমরা কি জানি যোগজীকরণ কি অন্তরীকরণের বিপরীত, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি বিভব পাবো। তাহলে অতএব ডেল v ইকুয়াল টু কত হবে মাইনাস e ডেল আর e এর ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি বিভবটা পাবো। তাহলে আমার এখানে একটা প্রশ্ন বলছে যে তড়িৎ ক্ষেত্র উৎস থেকে দুইটি বিন্দুতে 1 মিটার 2 মিটার অবস্থা উৎস হতে তড়িৎ ক্ষেত্রে E এর মান দেওয়া আছে। দেখো আমার E এর মান দেওয়া আছে, P এবং Q এর মধ্যে বিভব পার্থক্য বের করো। তাহলে E আমাকে V বের করতে হবে। তাহলে আমি মাত্রই বললাম যে বিভব বের করার জন্য কি আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন E dx, তাহলে x ফ্যাক্টরের সাপেক্ষে। তাহলে লিমিট দেওয়া আছে আমার কত 1, লিমিট দেওয়া আছে 1 থেকে 2, ফাংশনটা দেওয়া আছে 5x³ dx। তাহলে 5 টা সামনে চলে আসলো। এখন আমার 1/x³ কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে x minus 3 plus 1 minus 3 plus 1 আর লিমিট হচ্ছে 2 1, তাহলে কত minus 5, এখান থেকে minus 2 1 by x square 2 by 1, তাহলে এখান থেকে 5 by 2, তাহলে 2 1 by 4 minus কত 1, তাহলে এখান থেকে কত 4, তাহলে 1 minus 4, তাহলে কত 3 by 4, আর এদিকে আমার ছিল কত 5 by 2 into কত 3 by 4, তাহলে 15 by 8। তাহলে আমার কি বিভব পার্থক্য হচ্ছে 15 by 8। তাহলে আমার মূল কনসেপ্টটা ছিল কি এখানে যে ইন্টিগ্রেশনটা আমি কি যে বিভব দেওয়া থাকলে আমি কি তড়িৎ প্রবাহ দেওয়া থাকলে বিভব কিভাবে বের করব। তারপর আমার কি বলছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এত সেন্টিমিটার ব্যবধানে, তাহলে কি দেওয়া আছে দূরত্ব r দেওয়া আছে, আর আমার কি বিভব পার্থক্য v দেওয়া আছে, e বের করতে বলছে। তাহলে e ইকুয়াল টু কত v বাই r, তাহলে v এর মান দেওয়া আছে কত 200 আর প্রাবল্য কত দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে কত 0.5 মিটার, 0.5 মানে কত হাফ, 200 বাই হাফ মানে কত 400 নিউটন কুলম্ব ইনভার্স। দেখো কত ইজি, আমার সূত্র জানা থাকলে কত ইজি। তারপর বলছে বর্গের বিভব সংক্রান্ত, এটা একটা নিয়ে আমার কত বছর এসেছিল, তাহলে এটা একটা আমরা ভালো মতো লক্ষ্য করব। বর্গের বিভব বলতে আমার একটা বর্গের কেন্দ্রের বিভব বের করতে হবে। তাহলে কেন্দ্র হচ্ছে, তাহলে চারটা কৌণিক বিন্দু থাকে, ঠিক আছে? তাহলে এখানে কি q1 q2 q3 q4, তাহলে এই দুইগুলা ব্যাসার্ধ সবগুলা কিন্তু সেম, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট থেকে
আমাকে কি তড়িৎ বিভবের চারটা কণিক বিন্দু দেওয়া আছে, আমাকে কেন্দ্রের বিভব বের করতে হবে। বিভব v ইকুয়াল টু কি 9 × 10⁹ q বাই r। তাহলে আমাকে চারটার জন্য বের করতে হবে 4 4 × 10⁹ সবার জন্য কমন q1 বাই r, q2 বাই r, q3 বাই r প্লাস q4 বাই r। তাহলে এখান থেকে সবার থেকে কি r কমন 10⁹ বাই r, q1 প্লাস q2 প্লাস q3 প্লাস হচ্ছে কি q4 ইকুয়াল টু হচ্ছে বিভব। তাহলে এই কনসেপ্টটা কি পাচ্ছি v ইকুয়াল টু এটা প্লাস সবগুলা কণিক বিন্দু যোগ করব। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথ সলভ করব। দেখো বলছে কোন বর্গক্ষেত্রে কণিক বিন্দুতে যথাক্রমে 6 কুলম্ব -12 কুলম্ব 14 কুলম্ব আধান স্থাপন করা হলো, চতুর্থ কণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব শূন্য হবে। দেখো এটা আমার এমসিকিউ তে আসবে, তাহলে আগের কনসেপ্টটা ইউজ করে আমি ম্যাথটা করব। তার মানে কেন্দ্রের বিভব শূন্য, তাহলে বিভব ইকুয়াল টু আমি কি পাইলাম 0 পাই গেছি। তাহলে আমার কি ছিল v ইকুয়াল টু k বাই r q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4। তাহলে v ইকুয়াল টু এখন 0, তাহলে এই জিনিসটা আমার এদিকে গুণ হয়ে গেল কি 0 হয়ে যাবে না, r এর সাথে 0 গুণ করলে 0, k এর সাথে 0 দিয়ে ভাগ করলে 0। তাহলে পুরো জিনিসটা r এর সাথে যোগ আকারে থাকবে q1 q2 প্লাস q3 প্লাস q4। এখন দেখো আমার কি চতুর্থ কণিক বিন্দুতে মানে কি q4 বের করতে বলছে। তাহলে আমি বাকি মানগুলো দেওয়া আছে, q1 কত দেওয়া আছে 6 -12, q3 দেওয়া আছে 14, q4। তাহলে q4 ইকুয়াল টু কত হবে 14 আর 6 গুণ করলে কত 20, 20 থেকে 12 গেলে 8। তাহলে q4 ইকুয়াল টু হবে -8 কুলম্ব। দেখো কত ইজি, আমার কনসেপ্টটা জানা থাকলে এই ম্যাথটা সলভ করা কত ইজি। তারপরে আমরা কি দেখো আমার এটা ম্যাথ ছিল তোমার কৃষিগুচ্ছ 22 23 সেশনে আসছে, একদম সেম ম্যাথ, খালি এটা কি আয়তক্ষেত্র ছিল। এখন আমার যে মাঝখানে যে দূরত্বটা ছিল এটা যে ছিল 3 আর একটা যে 4, তাহলে এই ব্যাসার্ধটা হবে 8। তাহলে বিভব সেম 9 × 10⁹ আর সবগুলোর কি মানগুলো চারটা আমার চার্জ দেওয়া আছে, চারটা চার্জ দেওয়া আছে, আমার কি মানগুলো বের করতে হবে। তাহলে এখানে মানগুলো যোগ করে দেব, ভাগ করে দিলে আমার অ্যানসারটা বের হবে। এটা তাহলে কি হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এখন আমার কি তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু থেকে আমরা কি একটা বড় টপিক, এত কিছু আমার লাগবে না। তড়িৎ দ্বিমেরু জাস্ট আমি খালি মনে রাখবো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক p ইকুয়াল টু q প্লাস 2l। q হচ্ছে চার্জ আর এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এখন তড়িৎ দ্বিমেরু ভাগের যে কি টর্ক বের করতে বলে, টর্ক ইকুয়াল টু কি টাউ ইকুয়াল টু হচ্ছে কি q 2l sin থিটা। তাহলে e q 2l sin থিটা। তাহলে এটা ইকুয়াল টু আবার কি লিখতে পারবো p। তাহলে কি e p e sin থিটা। এখন থিটার মানের উপর নির্ভর করবে টাউ। এখন থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে sin 90 ডিগ্রি মান কত 0, sin 90 মান হচ্ছে 1। তাহলে থিটা টাউ ইকুয়াল টু পাবো pe, তাহলে কি ম্যাক্স। তাহলে 0 ডিগ্রির জন্য পাবো ম্যাক্স, আর থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে sin 0 ডিগ্রি মান 0, তাহলে পুরো টাউ ইকুয়াল টু কত পাবো 0, তার মানে কি মিনিমাম মান পাবো। তাহলে তড়িৎ দ্বিমেরু থেকে আমরা এইটুকু জানলে হবে। এরপরে আমরা কি ধারকত্ব, এবং ধারকত্বের জন্য আমাদের তিনটা সূত্র আছে, আর শ্রেণী সংযোগ আর একটা সমান্তরাল সূত্র। তাহলে যে কোনো পরিবাহী পরিবাহীর ধারকত্ব c ইকুয়াল টু q বাই v। এখন যদি আমরা বলে যাই গোলাকার পরিবাহী ধারকত্ব স্পেসিফিক ভাবে বলে দিল তোমাকে যে এটা গোলাকার পরিবাহী, তখন ধারকত্ব c ইকুয়াল টু কি 4 পাই
ইফ সাইন অফ আর আর যদি আমাকে বলে যে সমান্তরাল করব, সমান্তরাল ধারকত্ব, তখন c ইকুয়াল টু হয়ে যাবে আমার কি k ইফ সাইন অফ a ডিভাইডেড বাই d। তাহলে ধারকত্ব থেকে আমাকে এই তিনটা সূত্র মনে রাখলে আমার হয়ে যাবে। এরপর আছে আমার কি সিরিজ কানেকশন, সিরিজ। তাহলে শ্রেণী সংযোগে আমার কি হয় ধারকত্ব CS, তাহলে 1/C1 যদি আমি দুটো করি 1/C2 অল ইনভার্স। আর প্যারালাল কানেকশনে কি হয়, প্যারালাল কানেকশনে হবে CP ইকুয়াল টু হচ্ছে জাস্ট C1 প্লাস C2। এগুলো আমরা কি জানি যে রোধের বিপরীতে হচ্ছে কি আমার ধারকত্ব, ঠিক আছে। তারপর এখন আমরা এই ম্যাথটা সলভ করব। কি বলছে, সমান ধারকত্বের দুটি সমান্তরাল ধারকের সমবায় থাকাকালীন প্রথমে দুইটা ধারকত্ব আছে, ঠিক আছে, ধারকত্বের সমান্তরাল আছে। তারপর বলছে শ্রেণীতে থাকলে একটা অপরটার কত গুণ। তাহলে প্রথমে CB প্যারালালে কত আছে, ধরে নাও দুটি সমান, তাহলে কি একটা C আর একটা C ধরি, তাহলে 2C। এখন এই দুই সমান ধারকত্বের শ্রেণীতে থাকে সিরিজ, তাহলে সিরিজে থাকে কি হবে C * C, C + C, তাহলে কি C স্কয়ার বাই 2C, তাহলে কত থাকবে C/2। তাই বলছে যে সেমি বদ্ধ সমবায় থাকাকালীন সমতুল্য ধারকত্বের কত গুণ। তাহলে C/CS, তাহলে CP কি 2C, আর এটার মান কত পেলাম C/2। তাহলে এই C আর C কাটা, উপরে 2 চলে গেল, নিচে 2 করে কেটে গেল, অতএব CP কত 4CS। তাহলে কত গুণ হলো 4 গুণ, সমান্তরাল ধারকত্বের 4 গুণ। তারপর পরের ম্যাথটা দেখব। এটা আমার কি এগ্রিকালচার 22 সেশন আসছিল। দেখো এই কনসেপ্টের উপরে যে দুটি সমান্তরাল পাত ধারক উভয় ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে এবং পাতদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে C ইকুয়াল টু কি জানি, ইফ সাইন নট A ডিভাইডেড বাই D। তাহলে ইফ সাইন নট এর মান, এর ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে 1.5, আর দূরত্ব কত দেওয়া আছে 0.015। তাহলে 0.015 কে আমি কে তো লিখতে পারবো 1 2। তাহলে আমার এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। ইফ সাইন অফ 1.5 ইনটু 100, এই যে এখান থেকে আমাকে 2 করে গেছে, তাহলে কত 1.5, তাহলে 1.1.5 কাটলে 100 ইফ সাইন। তাহলে ধারকত্বের মান কত পারবে 100 ইফ সাইন। এখন বলছে সমান্তরাল পাত ধারক করে সেই সময় যুক্ত করলে তুল্য ধারকত্ব কত পাওয়া যাবে। কারণ ধারক দুটোকে কি শ্রেণী সমবায় সংযোগ করছে, তাহলে শ্রেণীতে সংযোগ করলে কত হবে C ইকুয়াল টু 100 ইথানল ইনটু কত 100 ইথানল ডিভাইডেড বাই কত 100 ইথানল যোগ 100 ইথানল, তাহলে কত 100 ইনটু 100 ইনটু ইথানল স্কয়ার, নিচে হচ্ছে কত 200 ইথানল। তাহলে 100 কাটা গেলে 2, তাহলে কত 2 50। তাহলে ইথানল আর ইথানল কাটলে 50 ইফ সাইন নট। তাহলে সিরিজের তুল্য ধারকত্ব কত হবে 50 ইফ সাইন নট। এখন অ্যানসার আমার কত আছে 4. তাহলে আমি কত পাইলাম C = 50 ইফ সাইন নট। তাহলে এখন কি 50 ইনটু 8.85 10 টু দি পাওয়ার মাইনাস 12। আমার তো উত্তরে কত দেওয়া আছে যে কত মাইক্রোফ্যারাডে পাওয়া যাবে। তাহলে 50 আর গুণ করলে কত 4 5 হচ্ছে 40 আর 4 8 হচ্ছে 32। তাহলে 4.4 tan ইনভার্স মাইনাস 12।
তাহলে দেখো আমার তো কি প্রশ্নের মধ্যে যে 50 ইফ ফ্যারাড এটা আমি বুঝলাম যে এটা অ্যানসার, কিন্তু এখানে আমার কি ভ্যালু দেওয়া আছে, এখন ভ্যালুটা কি তাহলে 50 ইনটু এটা, তাহলে 50 ইনটু 8 গুণলে কত হবে 440 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এখন এটাকে 4.4 লিখলে আমার কত হবে 4.4 লিখলে এখানে 2 যখন আগে আসবে তাহলে 2 কমে যাবে 10 ইনভার্স মাইনাস 10, আর মাইক্রোফ্যারাড মানে কত 10 টু দি পাওয়ার 6, তাহলে কি 10 টু দি পাওয়ার 6 গুণ করে দিব, তাহলে 10 থেকে 6 গেলে কত থাকবে 4.4 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইক্রো ফ্যারাড। তাহলে এটা আমার কি অ্যানসার। তারপরে এখন ধারকের সঞ্চিত শক্তি, তাহলে ধারকের সঞ্চিত শক্তি আমরা W ইকুয়াল কি জানি হাফ সি ভি স্কয়ার। তারপর এখান থেকে আমি কি লিখতে পারবো হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ কিউ বি, আমার যেটা দেওয়া থাকবে আমি সেটার জন্য মান বের করতে পারবো। তারপর আমার একক আয়তনে সঞ্চিত ছিল, একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি মিউ ইকুয়াল কি ছিল 1/2 ইপসাইলন নট ই স্কয়ার। তাহলে আমরা এ এর সূত্র মনে রাখলে হবে। তাহলে আমরা দেখি একটা ম্যাথ সলভ করি, আমাদের এটা হচ্ছে লাস্ট ম্যাথ। তাহলে কি বলছে দেখো, একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের মধ্য দিয়ে দূরত্ব দ্বিগুণ করা হলে সঞ্চিত শক্তির পরিবর্তন কত। তাহলে W ইকুয়াল কি জানি হাফ সি বি স্কয়ার, আমরা কি দূরত্ব দ্বিগুণ করছে, d ইকুয়াল কি 2d আমরা করছে না, তাহলে আমাদের দূরত্ব না, তাহলে দূরত্ব কিভাবে হবে হাফ ইপসাইলন নট a d v স্কয়ার। তাহলে এটা কি W1 আর W2 ইকুয়াল কি হবে সেট হাফ ইপসাইলন নট a d2 v স্কয়ার। কোন কি W1 ভাগ W2, W1 ভাগ W2, তাহলে কি হাফ ইপসাইলন এগুলো সব কাটা যাবে, তাহলে কি থাকবে d1, তাহলে থাকবে d2 বাই d1, তাহলে d2 ইকুয়াল টু কি 2d1 বাই d1, তাহলে dd কাটা তাহলে 2, তাহলে w1 ইকুয়াল টু কি 2w2, তাহলে 2 গুণ হবে। তাহলে পরিবর্তন কত হবে, যে আগে ছিল 1 পরবর্তী 2, তাহলে পরিবর্তন আমরা কি শুধুমাত্র একক পরিমাণে আবার কি পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন হচ্ছে কি w পরিমাণ। থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাস এখানের মধ্যে ছিল। তাহলে আমরা আজকের ক্লাসে মূলত কি মেইন হাইলাইটেড টপিকগুলো পড়েছি, ধারকত্ব, আমার কি বিভব, তড়িৎ প্রাবল্য, কেন্দ্রের প্রাবল্য, তারপরে তড়িৎ বিভব নির্ণয় করতে শিখছি, কুলম্ব চার্জ। আশা করি এই টাইপগুলো থেকে আসবে। আর সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।